বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা এই পর্যায়ে ফৌজদারি কার্যবিধি আইন পড়বো। খেয়াল করবো সবাই। ফৌজদারি কার্যবিধি আইন গত ক্লাসে আমরা পড়েছিলাম ফৌজদারি কার্যবিধি আইনের। খেয়াল করবো আপিল প্রসঙ্গে ইতিমধ্যে পড়েছি। দেন আমরা পড়েছিলাম রেফারেন্স রিভিউ, এবং রিভিশন। গত ক্লাস পর্যন্ত পড়েছিলাম। রেফারেন্স রিভিউ রিভিশনের বিষয়ে আমরা ছোট্ট করে জেনেছিলাম যে রেফারেন্স হচ্ছে উচ্চ আদালতের নিকট থেকে কোনো রায় কামনা করার জন্য উচ্চ আদালতের নিকট প্রত্যেকটা আইনের ব্যাখ্যা উল্লেখপূর্বক মতামত চাওয়া, এটা হচ্ছে রেফারেন্স রেফারেন্স বলে অভিহিত করা হয়। আর নিম্ন আদালতের কোনো সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করার জন্য, সঠিকতা যাচাই করার জন্য উচ্চ আদালত রিভিশন করে থাকেন। আর রিভিউর বিষয়ে আমরা জেনেছিলাম কোনো প্রকার সিদ্ধান্ত পুনর্বিবেচনার যে আবেদন, পুনরায় বিবেচনা করার যে আবেদন, আইনের পরিভাষায় সেটাকে রিভিউ বলে অভিহিত করা হয়। তাহলে আমরা গত ক্লাসে পড়েছিলাম 435 দায়রা আদালত এবং হাইকোর্ট বিভাগ তারা নিম্ন আদালতের নথি তলব করতে পারেন। 435 পাশাপাশি নথি তলব করার পর 439 ধারায় হাইকোর্ট বিভাগ রিভিশন করতে পারেন। 439 ক ধারায় দায়রা আদালত রিভিশন করতে পারে। তো দায়রা আদালত এবং হাইকোর্ট বিভাগ রিভিশন করার পর যে সিদ্ধান্তে উপনীত হন, সে সিদ্ধান্তটি নিম্ন আদালতকে জ্ঞাত করেন 442 ধারা অনুযায়ী। প্রত্যেকটা রিভিশন এবং আপিল নিষ্পত্তি হবে 90 কার্য দিবসের মধ্যে, যা আমরা পড়েছিলাম 442 ক ধারা অনুযায়ী। 442 ক ধারা অনুযায়ী। দেন আজকে আমরা যাব 485। একটু খেয়াল করবো মাঝে যে উন্মাদ সম্পর্কিত কিছু অধ্যায় আছে সেগুলো একটু বাদ দেওয়া হয়েছে। আপনারা চাইলে পড়ে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে যে খুব বেশি ইম্পর্টেন্ট নয়। সো দ্যাট আমরা ওই বিষয়গুলো একটু পরে পড়বো। যদি সম্ভব হয় আপনারা রিভিশন করতে পারেন, না হয় যতটুকু পড়াচ্ছে এগুলোকে কভার করেন। আমরা দেখবো 37তম অধ্যায় হেবিয়াস কর্পস পদ্ধতি। এর পূর্বে আমরা আরেকটা জিনিস জেনে নিব। যখন 250 পড়ি, যখন 250 পড়েছিলাম, বলেছিলাম যে দুইটা ধারা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট রয়েছে। যদিও অন্যান্য ধারায় শাস্তির ব্যবস্থা রয়েছে বা ইনস্ট্যান্ট শাস্তি দেওয়া যায়, অর্থদণ্ড করা যায়, তথাপিও দুইটা দণ্ড আমাদের ফৌজদারির ক্ষেত্রে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে 250 মিথ্যা তুচ্ছ বিরক্তিজনক মামলায় দণ্ড প্রদান। আরেকটা বিষয় বলেছিলাম 485 ক সমন অনুযায়ী সাক্ষী যদি হাজির না হয়, যথাযথ প্রক্রিয়ায় সাক্ষী হাজির না হলে 485 ক ধারায় 250 টাকা পর্যন্ত জরিমানা করা যায়। তাহলে আমরা কি পড়েছি খেয়াল করবো সবাই। 250 ধারার সাথে 250 ধারার সাথে 485 ক, একটা হচ্ছে 250 টাকায় মিথ্যা তুচ্ছ বিরক্তিজনক মামলায় আসামিকে খালাস দেওয়ার পাশাপাশি বাদীকে দণ্ড দিতে পারেন তাৎক্ষণিক ফৌজদারি আদালত। আমরা যদিও জানি যে দণ্ডদানের বিষয়টি দণ্ডবিধি আইনের ধারা অনুযায়ী দণ্ড দেওয়া হয়ে থাকে, কিন্তু ফৌজদারি কার্যবিধি আইনের 250, 485 ক এই দুইটা ধারার ক্ষেত্রে আমরা দেখি অন্যান্য ধারা থাকলেও এই দুইটা ধারা আমাদের পরীক্ষা রিলেটেড। দ্যাটস আমাদের জানা দরকার যে 485 ক ধারা অনুযায়ী সমনে তলবকারী ব্যক্তি যদি আদালতের নির্দেশ মোতাবেক হাজির না হয়, সেক্ষেত্রে তাৎক্ষণিক দণ্ড দিতে পারেন। সেক্ষেত্রে আমরা দেখি 250 টাকা পর্যন্ত জরিমানা বিধান রাখা হয়েছে। আপনাদের জন্য উদাহরণস্বরূপ বলা লাগে, আমি সাভার সার্কেলে কর্মরত ছিলাম, তখন সাভার থানার অফিসার ইনচার্জ ছিলেন, যাকে একাধিকবার আদালত সমনে তলব করার পরও তিনি যায় নাই। জনৈক ব্যক্তিকে 4 বার ডাকার পর 5বারের মাথায় তিনি যখন গেলেন, তাকে ইনস্ট্যান্ট দণ্ড দিয়েছেন 24 ঘন্টা আটক রাখার জন্য। 1 টাকা জরিমানা, 24 ঘন্টা আটক রাখার জন্য। তখন আমাদের এসপি স্যাররা গিয়ে সে বিষয়টা একটু সুরাহা করে দেন, তাকে ইয়ে করা হয়েছে। তাহলে রিলিজ করার বিষয়ে আমরা দেখতে পাই আদালতের একটা ইনস্ট্যান্ট ক্ষমতা। চাইলে যদি আপনি এজ এ পুলিশ সদস্য বারবার দেখান যে আমার এই ডিউটি, আমার সেই ডিউটি, আমি সমন্বয় তলব করলে আমি যাব না, এটা পরবর্তীতে আপনার বিপদ বয়ে আনতে পারে। যেহেতু সাক্ষী দিতে হবে,
আপনার আমার আমরা যেখানে থাকি না কেন সাক্ষীতে হাজির হওয়ার বিষয়ে এই 285 ক ধারাটা ইম্পর্টেন্ট। তাহলে সমনে তলবকারী ব্যক্তি অবশ্যই আদালতের নির্দেশ অনুযায়ী যথাযথভাবে বা যুক্তিযুক্ত সময়ের মধ্যে হাজির হবে। যদি হাজির না হয় আদালত তাকে দণ্ড দিতে পারেন 485 ক। তাহলে আমরা কি পেয়েছি আবার একটু খেয়াল করি। ফৌজদারি কার্যবিধি আইনের 250 485 ক এই দুইটা ধারার ক্ষেত্রে আমরা দেখি দণ্ডের ব্যবস্থা রয়েছে। যদিও অন্যান্য ধারায় দণ্ডের ব্যবস্থা আছে, তবে এই দুইটা ধারা ইম্পর্টেন্ট, 250 485 ক। এরপর আমরা জানবো হেভিয়াস কর্পস পদ্ধতি। আমরা দেখবো 491 ধারা অনুযায়ী 491 একের ক, খ, গ, ঘ, উ 5টা বিষয় রয়েছে। 5টা ক্ষেত্রে হেভিয়াস কর্পস পদ্ধতিটা কি, এত বেশি টেনশনের দরকার নাই, শুধু জেনে রাখেন হেভিয়াস কর্পস পদ্ধতি মানে হচ্ছে হাইকোর্ট বিভাগ কর্তৃক নির্দেশ দানের ক্ষমতা, হাইকোর্ট বিভাগ কর্তৃক রুল জারির ক্ষমতা, মানে আদেশ জারির ক্ষমতা। তা হাইকোর্ট বিভাগ আমরা দেখি সুনির্দিষ্ট 5টা ক্ষেত্রে স্পেসিফিক রুল জারি করে থাকেন, আদেশ দিয়ে থাকেন। কি কি ক্ষেত্র আমরা দেখতে পাবো? 491 ক, খেয়াল করবো 491 ক, কোন ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে হাজির করা হোক নির্দেশ দিতে পারেন। কোন ব্যক্তি যিনি আদালতের এখতিয়ারাধীন সীমানার মধ্যে বসবাস করেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আদালতে হাজির করা হোক, এটা একটা গ্রাউন্ড। দ্বিতীয় গ্রাউন্ড আমরা দেখতে পাই কোন ব্যক্তিকে অযৌক্তিক ভাবে বেআইনি ভাবে যদি আটক রাখা হয় সে ব্যক্তিকে মুক্তিদানের জন্য আদেশ দিতে পারেন যে বেআইনি ভাবে বা অযৌক্তিক ভাবে আটক ব্যক্তিকে মুক্তি দান করা হোক। 491 একের খ। তাহলে প্রথমে জানলাম আইনানুগ ভাবে ব্যবস্থা গ্রহণের জন্য হাজির করা হোক। দ্বিতীয়তে জানলাম বেআইনি ভাবে আটক ব্যক্তিকে মুক্তিদান করা হোক। তৃতীয়ত আমরা দেখতে পাবো কোন বন্দী যদি জেলে উপস্থিত থাকেন সে বন্দির সাক্ষ্য গ্রহণের জন্য নির্দেশ দিতে পারেন যে সাক্ষ্য গ্রহণের জন্য বন্দীকে আদালতে হাজির করা হোক। তাহলে প্রথমে জানলাম হচ্ছে আইনানুসারে ব্যবস্থা গ্রহণের জন্য হাজির করা হোক। দ্বিতীয়ত জানলাম বেআইনি ভাবে বা অযৌক্তিক ভাবে কোনো ব্যক্তিকে মুক্তি দেওয়া হোক। তৃতীয়ত জানলাম কোনো বন্দী জেলে আটক থাকলে তার সাক্ষ্য গ্রহণের জন্য আদালতে হাজির করা হোক। চতুর্থত আমরা জানবো সামরিক বাহিনীর ক্ষেত্রে আমরা দেখব কোর্ট মার্শালে বিচার হয়ে থাকে। কোর্ট মার্শালে বিচার করার জন্য কোর্ট মার্শাল বা কমিশনারের নিকট হাজির করা হোক। কোর্ট মার্শালে বিচার করার জন্য কমিশনার অথবা কোর্ট মার্শালের নিকট হাজির করা হোক, চতুর্থ গ্রাউন্ড। আর পঞ্চম গ্রাউন্ডে আমরা দেখতে পাবো কোনো আদালতের সীমানার মধ্যে এখতিয়ারাধীন সীমানার মধ্যে যখন কোনো ব্যক্তি আটক থাকে, কোনো জেলে আটক থাকে, সেক্ষেত্রে ওই বন্দির বিচারের জন্য এক জেল থেকে আরেক জেলে অপসারণ করার জন্য নির্দেশ দিতে পারেন আদালত। আমরা দেখি এক হেফাজত হতে অন্য হেফাজতে অপসারণ করা হোক, যা পঞ্চম গ্রাউন্ড বলে বিবেচিত। তবে প্রথমে আমরা জানলাম আইনানুসারে ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে হাজির করা হোক। দ্বিতীয়ত জানলাম বেআইনি ভাবে বা অযৌক্তিক ভাবে আটক ব্যক্তিকে মুক্তি প্রদান করা হোক। তৃতীয়ত আমরা জানলাম কোন ব্যক্তিকে জেল হাজতে আটক রাখা হলে সাক্ষ্য গ্রহণের জন্য আদালতে হাজির করা হোক। চতুর্থ কারণ আমরা জানলাম কোর্ট মার্শালে বিচারের জন্য কোর্ট মার্শালে হাজির করা হোক। আর পঞ্চম গ্রাউন্ডে আমরা জেনেছি এক হেফাজত হতে অন্য হেফাজতে অপসারণ করা হোক, অর্থাৎ এক জেল থেকে অন্য জেলে স্থানান্তরের বিষয়েও নির্দেশ দিয়ে থাকেন আদালত। তাহলে আমরা এই হচ্ছে হেভিয়াস কর্পস পদ্ধতি। সোজা কথা আমরা জেনেছি হেভিয়াস কর্পস পদ্ধতি মানে হচ্ছে হাইকোর্ট বিভাগ সুনির্দিষ্ট ক্ষেত্রে আদেশ দিয়ে থাকেন। হাইকোর্ট বিভাগ সুনির্দিষ্ট ক্ষেত্রে আদেশ দিয়ে থাকেন 491। দেন আমরা চলে যাব 38তম অধ্যায়। খেয়াল করবো সবাই 38তম অধ্যায়। এখন আমরা জানবো পাবলিক প্রসিকিউটর। ইতিমধ্যে যখন একদম প্রথম শুরু করেছিলাম পাবলিক প্রসিকিউটরের বিষয়ে পড়েছিলাম 4-1 দন্তন্য, মনে আছে কিনা? সংজ্ঞা 4-1 দন্তন্য পাবলিক প্রসিকিউটর এর সংজ্ঞা পড়েছিলাম, সরকারের পক্ষে মামলা পরিচালনা করেন, ন্যায় বিচারের স্বার্থে মামলা পরিচালনা করেন। আমরা আজকে জানবো পাবলিক প্রসিকিউটর এর নিয়োগ দানের ক্ষমতা। পাবলিক প্রসিকিউটরকে কে নিয়োগ দিয়ে থাকেন? আমরা দেখতে পাই 492 ধারা অনুযায়ী পাবলিক প্রসিকিউটরকে নিয়োগ দিয়ে থাকেন সরকার। পাবলিক প্রসিকিউটরকে নিয়োগ দিয়ে থাকেন সরকার 492-1।
যদি পাবলিক প্রসিকিউটর অনুপস্থিত থাকেন তাহলে তার দায়িত্বে মামলা পরিচালনা কে করবেন? আমরা দেখতে পাই জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক এই সম্পর্কে নির্ধারিত পদের নিম্ন পদের কোনো পুলিশ অফিসার ব্যতীত পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ করা যাবে না। তাহলে নির্ধারিত পদের পুলিশ অফিসার ব্যতীত অন্য কাউকে এই পদে নিযুক্ত করা যাবে না, মানে সুনির্দিষ্ট পদের পুলিশ অফিসার মামলা পরিচালনা করতে পারবে পাবলিক প্রসিকিউটর হিসেবে। তাহলে পাবলিক প্রসিকিউটর হিসাবে কি পুলিশ কাজ করতে পারেন? আমরা দেখি সুনির্দিষ্ট পদবীর পুলিশ অফিসার কাজ করতে পারেন, যা আমরা 492 ধারা পর্যালোচনায় দেখতে পাই। তাহলে আবার খেয়াল করে, পাবলিক প্রসিকিউটর হিসাবে নিয়োগদানের ক্ষমতা কার? সরকারের। কত ধারা অনুযায়ী? 492 ধারা অনুযায়ী। পাবলিক প্রসিকিউটর হিসাবে পুলিশ কাজ করতে পারেন কিনা? আমরা দেখতে পাই পাবলিক প্রসিকিউটর হিসেবে পুলিশকে নিয়োগ দেওয়া যায়, তবে সুনির্দিষ্ট পদবীর পুলিশ অফিসার লাগবে, যা নিয়োগ দিয়ে থাকেন জেলা ম্যাজিস্ট্রেট। দেন আমরা দেখবো 493 ধারা। খেয়াল করি সবাই, 493 ধারায় আমরা দেখতে পাই পাবলিক প্রসিকিউটর তার আদালতে ন্যস্তাধীন প্রত্যেকটা বিষয় দেখতে পাই। খেয়াল করি সবাই, পাবলিক প্রসিকিউটর এর আদালতে ন্যস্তাধীন প্রত্যেকটা মামলা তিনি পরিচালনা করতে পারেন। পাশাপাশি তার আদালতে যে সকল বেসরকারিভাবে উকিল নিযুক্ত থাকেন প্রত্যেকটা উকিলই আমরা দেখতে পাই পাবলিক প্রসিকিউটর এর আওতাধীন থাকেন 493 ধারা অনুযায়ী। 493 ধারা অনুযায়ী তাহলে পাবলিক প্রসিকিউটর তার আওতাধীন সকল মামলা তিনি পরিচালনা করতে পারেন। পাশাপাশি ওই কোর্টে যত প্রকার বেসরকারিভাবে উকিল নিযুক্ত থাকেন প্রত্যেক উকিলই তার আওতাধীন কাজ করে থাকেন 493 ধারা অনুযায়ী। সর্বশেষ বিষয় আমরা জানবো মামলা প্রত্যাহারের ফল। যখন আমরা 248 ধারা পড়েছিলাম, তখন আমরা জেনেছিলাম যে বাদী মামলা প্রত্যাহার করতে পারেন, পাবলিক প্রসিকিউটর মামলা প্রত্যাহার করতে পারেন। বাদী মামলা প্রত্যাহার করতে পারেন 248 ধারায়, পাবলিক প্রসিকিউটর মামলা প্রত্যাহার করতে পারেন 494 ধারায়। আজকে আমরা জানবো পাবলিক প্রসিকিউটর কর্তৃক মামলা প্রত্যাহার অথবা পাবলিক প্রসিকিউটর কর্তৃক মামলা প্রত্যাহারের ফল। পাবলিক প্রসিকিউটর মামলা প্রত্যাহার করেন 494 ধারা অনুযায়ী। এক্ষেত্রে আমরা দেখবো, খেয়াল করে সবাই, পাবলিক প্রসিকিউটর রায় ঘোষণার পূর্বে আদালতের অনুমতি নিয়ে মামলা প্রত্যাহার করে থাকেন। এক্ষেত্রে আমরা দেখি সরকারের পক্ষে তিনি মামলা প্রত্যাহার করে থাকেন। মামলা প্রত্যাহারের ক্ষেত্রে যদি অভিযোগ প্রণয়নের পূর্বে মামলা প্রত্যাহার করা হয় সেক্ষেত্রে অপরাধী অব্যাহতি পাবেন। অভিযোগ প্রণয়নের পরে যদি মামলা প্রত্যাহার করা হয় সেক্ষেত্রে অপরাধী খালাস পাবেন। তাহলে অভিযোগ প্রণয়নের পূর্বে প্রত্যাহার করার ফল, অভিযোগ প্রণয়নের পরে প্রত্যাহার করার ফল। পূর্বে হলে অব্যাহতি, পরে হলে খালাস। মূলত বিষয় হচ্ছে পাবলিক প্রসিকিউটর সরকারের অনুমোদন কমে, আদালতের অনুমোদন কমে মামলা প্রত্যাহারের জন্য আমরা দেখতে পাই আবেদন করে থাকেন অথবা প্রতিবেদন দিয়ে থাকেন জেলা ম্যাজিস্ট্রেট এর নিকট। জেলা ম্যাজিস্ট্রেট পুলিশ সুপার এর সাথে আলোচনা ক্রমে মামলা প্রত্যাহার করা যায় কিনা সে বিষয়ে একটি সুনির্দিষ্ট প্রতিবেদন প্রেরণ করেন আইন মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে মামলা প্রত্যাহার হয়ে থাকে 494 ধারা, বিধি 66 ক, প্রবিধান 66 ক। তাহলে মামলা প্রত্যাহারের ফল 494 ধারা। মামলা প্রত্যাহারের ফল 494 ধারা। দেন আমরা দেখতে পাই সরকারের পক্ষে মামলা পরিচালনার পদ্ধতি। সরকারের পক্ষে মামলা পরিচালনা কে করতে পারেন? আমরা দেখব সরকারের পক্ষে বিচারিক ম্যাজিস্ট্রেট যাকে নির্ধারণ করবেন তিনি মামলা পরিচালনা করতে পারবেন। এক্ষেত্রে পুলিশ অফিসারও মামলা পরিচালনা করতে পারেন, তবে পুলিশ অফিসারের ক্ষেত্রে আমরা দেখতে পাই সুনির্দিষ্ট পদবীর পুলিশ অফিসার থাকতে হবে। সুনির্দিষ্ট পদবীর পুলিশ অফিসার হইতে হবে। সুনির্দিষ্ট পদবীর পুলিশ অফিসার ব্যতীত মামলা পরিচালনা করতে পারেন না। পাশাপাশি আমরা দেখতে পাবো অ্যাটর্নি জেনারেল, সরকারি সলিসিটর, পাবলিক প্রসিকিউটর, সরকার কর্তৃক এ বিষয়ে মনোনীত ব্যক্তি। কে কে?
অ্যাটর্নি জেনারেল, সরকারি সলিসিটর, পাবলিক প্রসিকিউটর, সরকার কর্তৃক মনোনীত ব্যক্তি। এই ব্যক্তিগণ যদিও আদালতের মধ্যে অনেকটাই ক্ষমতাবান লোক, চাইলেই তিনি হুট করে মামলা পরিচালনা করতে পারেন না, যতক্ষণ পর্যন্ত না সরকার তাকে নির্দেশ দিয়ে থাকেন, যা আমরা দেখতে পাই 495 ধারায়। তাহলে আমরা কি পেয়েছি? 485, সাক্ষী যদি সমনে তলব করার পর আদালতে যথাসময়ে হাজির না হয়, সেক্ষেত্রে তাকে দণ্ড দিয়ে থাকেন 250 টাকা পর্যন্ত অর্থদণ্ড, 485 ক। হেবিয়াস কর্পস পদ্ধতি আমরা দেখেছি 491 ধারায় 5টা ক্ষেত্রে নির্দেশ দিয়ে থাকেন হাইকোর্ট। কি কি ক্ষেত্রে নির্দেশ দিয়ে থাকেন? আমরা দেখলাম যে বেআইনি ভাবে যদি কোনো ব্যক্তি আটক থাকে, তাকে মুক্তি প্রদান করা হোক, আইনসঙ্গত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে হাজির করা হোক। পাশাপাশি আমরা জেনেছি কোনো বন্দীকে সাক্ষ্য গ্রহণের জন্য আদালতে হাজির করা হোক, কোর্ট মার্শালের বিচারের জন্য হাজির করা হোক, এক জেল হতে অন্য জেলে অপসারণের জন্য নির্দেশ দিতে পারেন হাইকোর্ট বিভাগ 491 ধারা অনুযায়ী। দেন আমরা জেনেছি পাবলিক প্রসিকিউটর নিয়োগ করবেন সরকার, তার অনুপস্থিতিতে জেলা ম্যাজিস্ট্রেট যাকে নির্দেশ দিবেন তিনি মামলা পরিচালনা করতে পারেন, পাবলিক প্রসিকিউটর এর কাজ করতে পারেন। পাশাপাশি পুলিশ অফিসারকেও পাবলিক প্রসিকিউটর এর দায়িত্বে দেওয়া যায়, তবে সুনির্দিষ্ট পদবীর পুলিশ অফিসার হইতে হবে 492 ধারা অনুযায়ী। প্রত্যেক আদালতে পাবলিক প্রসিকিউটর তার আদালতে ন্যস্তাধীন সকল মামলা তিনি পরিচালনা করবেন। পাশাপাশি সকল প্রকার বেসরকারিভাবে নিযুক্ত উকিল তার আওতাধীন থাকবেন 493 ধারা অনুযায়ী। মামলা প্রত্যাহারের ফল পাবলিক প্রসিকিউটর মামলা প্রত্যাহার করতে পারেন, প্রবিধান 66 ক। এক্ষেত্রে আমরা দেখতে পাবো পাবলিক প্রসিকিউটর যে মামলা প্রত্যাহার করেন, পাবলিক প্রসিকিউটর মামলা প্রত্যাহারের বিষয়ে 494 ধারায় 2টা প্রক্রিয়া বলা আছে। যদি অভিযোগ গঠনের পূর্বে করে তাহলে আসামি অব্যাহতি পাবে, আর অভিযোগ গঠনের পরে করলে আসামি খালাস পাবে 494 ধারা অনুযায়ী, যা ইতিমধ্যে আমরা জেনেছি প্রবিধান 66 ক। আরেকটা বিষয় আমরা জানলাম সর্বশেষ 495 ধারায় সরকারের পক্ষে মামলা কে পরিচালনা করতে পারেন, প্রশ্ন আসতে পারে। সরকারের পক্ষে মামলা পরিচালনা করবেন সরকার যাকে নির্দেশ দিবেন। সরকার বলতে এখানে বোঝানো হয়েছে যে আদালতে মামলা পরিচালনা করবেন সে আদালতের বিচারিক ম্যাজিস্ট্রেট যাকে নির্দেশ দিবেন তিনি মামলা পরিচালনা করতে পারেন। তবে পুলিশ অফিসারও মামলা পরিচালনা করতে পারেন, সুনির্দিষ্ট পুলিশ অফিসার হইতে হবে, সুনির্দিষ্ট পদবীর পুলিশ অফিসার হইতে হবে, সবাই মামলা পরিচালনা করতে পারবেন না। পাশাপাশি আমরা দেখতে পাই অ্যাটর্নি জেনারেল, সরকারি সলিসিটর, পাবলিক প্রসিকিউটর অথবা সরকার কর্তৃক এ বিষয়ে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি মামলা পরিচালনা করতে পারবেন, যতক্ষণ পরিচালনা করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না সরকার তাকে নির্দেশ দিয়ে থাকেন 495 ধারা অনুযায়ী। ধন্যবাদ সবাইকে। আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাব। আসসালামু আলাইকুম।